বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। শুরুতেই দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। সবসময় আস্কিং রেট অনেক হাই থাকে, প্রেশার থাকে, অনেক এক্সপেকটেশনস থাকে এবং ইউ হ্যাভ টু কোপ আপ অলওয়েজ। টি-20 বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন ফরম্যাট বললেন মাহমুদুল্লাহ রিয়াদ। অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য এখন থেকেই পরিকল্পনার তাগিদ। অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে শনিবার ঢাকায় শুরু সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে জানাবো ক্রিকেটের খবর। টি-20তে বাংলাদেশের এখনো অনেক পথ পাড়ি দেওয়ার বাকি। এই ফরম্যাটকে তাই জাতীয় দলের জন্য সবচেয়ে কঠিন ফরম্যাট মানছেন টাইগারদের টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তার বিশ্বাস দ্রুতই দুঃসময়কে পেছনে ফেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কন্ডিশন বিবেচনায় আগামী বছরের বিশ্বকাপে ভালো সম্ভাবনা দেখছেন রিয়াদ। সাম্প্রতিক ভুলগুলো নিয়ে কাজ করতে চান নতুন বছরে। নিজেদের ঝুলিতে আছে 123টা আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। তবুও ক্রিকেটের শটার ফরম্যাটে বাংলাদেশ যেন এখনও দুধেরই শিশু। হারের হতাশা তো আছেই, সঙ্গে বিরক্তিকর ক্রিকেটে সমর্থকদের গায়ে বাড়িয়েছে জ্বালা। ঘরের মাঠে স্পিনিং ট্র্যাকে অজিকিউই বধের সাময়িক উচ্ছ্বাসে ভেসেছিল সবাই। তবে মিথ্যে সেই ভ্রম ভাঙতে সময় লাগেনি বেশিক্ষণ। টানা 8 হার। ক্যাপ্টেন রিয়াদেরও সবই যেন অকপটের শিকার। বললেন এই ফরম্যাটে এখনো ছন্দ খুঁজছে বাংলাদেশ। আমার মনে হয় যে টি-20 ক্রিকেটে উই আর স্টিল ফাইন্ডিং আউট ফিট। অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে। টি-20 ওয়ান অফ দ্য টাফেস্ট ফরম্যাট এট দ্য মোমেন্ট। সবসময় আস্কিং রেট অনেক হাই থাকে, প্রেশার থাকে, অনেক এক্সপেকটেশনস থাকে এবং ইউ হ্যাভ টু কোপ আপ অলওয়েজ। প্রত্যেক হারের পর ক্রিকেটার কিংবা কর্তাদের কাছ থেকে মেলে ঘুরে দাঁড়ানোর আশ্বাস। তবে বাস্তবে তার প্রতিফলন পাওয়া যায় না খুব একটা। সমালোচনাকে ইতিবাচক হিসেবে নিয়ে রিয়াদ এগুতে চান সম্মুখ পানে। যে জিনিসগুলো হয়ে গেছে এখন ওইগুলো নিয়ে আর কি অবশ্যই চিন্তা করতে হবে, যে জিনিসগুলো আমরা হয়তো বা এক্সিকিউট করতে পারিনি পার্টিকুলার টাইমে। তো নেক্সট টাইম যদি আমরা এই ধরনের আবারও হয়তো বা এরকম সিচুয়েশন আসবে, আমরা কি বেটার করতে পারি এই জিনিসগুলো যেন আমাদের খেয়ালে থাকে এবং আমরা যেন ওই জিনিসগুলো নিয়ে আর কি বেটার পারফর্ম করতে পারি। তবে সেখানে হাতে সময় নেই খুব একটা, কারণ আসছে বছরের 16ই অক্টোবর থেকে 13ই নভেম্বর তাসমান সাগর পারের দেশ অস্ট্রেলিয়াতে বসবে টি-20 বিশ্বকাপের 8ম আসর। অজি কন্ডিশনের বিবেচনায় সেখানে বাংলাদেশের ভালোই সম্ভাবনা দেখছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অস্ট্রেলিয়ার কন্ডিশন আমি পার্সোনালি মনে করি যে ইট উইল বি আ ভেরি গুড কন্ডিশন টু ব্যাট ওভার দেয়ার, যেখানে আপনার ট্রু বাউন্স থাকে, ট্রু পেস থাকে। এখন জিনিসটা আমাদের উপর ডিপেন্ড করে হাউ ডু ওয়ান্ট টু অ্যাপ্রোচ এবং আমাদের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ভুলের আর ব্যবচ্ছেদ না করে নতুন বছরে নতুন শুরুর প্রত্যাশা রিয়াদের কণ্ঠে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। তৃণমূল পর্যায় থেকে মেধাবী ক্রিকেটার তুলে আনার লক্ষ্যে সারা দেশের 96টি দল নিয়ে শুরু হয়েছে বিসিবি একাডেমি কাপ। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে গেলবারের তুলনায় এবার আরও বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি একাডেমি কাপ। 17 থেকে 21 বছর বয়সী ক্রিকেটাররা অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে। ম্যাচ হবে 50 ওভারের। 2টি স্তরে অংশ নেবে দলগুলো। স্তরগুলো হলো বিভাগীয় ও জাতীয়। বিভাগীয় রাউন্ডে ম্যাচ হবে 88টি, জাতীয় রাউন্ডে 27টি। বিভাগীয় রাউন্ডে 8টি গ্রুপে ভাগ হয়ে লড়বে 96টি দল। এই স্তরের চ্যাম্পিয়ন তথা 7টি বিভাগ, ঢাকা মেট্রোর চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলো জাতীয় স্তরের জন্য নির্বাচিত হবে। বিভাগীয় পর্যায় শেষে 16 দল নিয়ে জাতীয় রাউন্ডের খেলা হবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। এবারে ফুটবল, সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপের খবর। নিজেদের প্রথম ম্যাচে শনিবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে শিরোপায় চোখ লাল সবুজদের। প্রতিপক্ষকে সমীহ করেই জয় নিয়ে আসর শুরু করতে চায় গোলাম রব্বানী ছোটনের শীর্ষরা। অন্যদিকে দলগত পারফরমেন্স উপহার দিয়ে জয়ের প্রত্যয় হারিয়ং শ্রেষ্ঠ বাহিনীর। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়।
প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপ। আসরকে সামনে রেখে গেল অক্টোবর থেকে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। কোচ গোলাম রাব্বানী ছোটন ও টেকনিক্যাল ডিরেক্টর পল ইসমলির অধীনে ২ মাস অনুশীলন করেছে মারিয়া মান্ডা, আঁখি খাতুনরা। যদিও করোনায় প্রায় ২ বছর বয়সভিত্তিক কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলা হয়নি নারী ফুটবলারদের, এবার ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপ। নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ নেপাল। ম্যাচকে গুরুত্ব দিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিয়েছে ছোটন বাহিনী। টুর্নামেন্টটা অনূর্ধ্ব ১৯ হলেও বাংলাদেশ দলে আছে জাতীয় দলের ১৫ জন খেলোয়াড়, তাই দলের কম্বিনেশনটাও বেশ মজবুত। যদিও সেপ্টেম্বরে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচে নেপালের কাছে হারলেও এবার বয়সভিত্তিক পর্যায়ের লড়াইয়ে নিজেদের এগিয়ে রাখছেন নীলা, মনিকা চাকমারা। টিমে 11ই আমরা বেস্ট, আমাদের এখানে কেউ কারো থেকে কম না, আর সবাই বেস্ট বলেই 11-এ নামবে এবং স্কোয়াডে আছে সবাই বেস্ট। ওদের দলও আলাদা, আমাদের দলও আলাদা, সেক্ষেত্রে আমরা আমাদের বেস্টটাই ট্রাই করবো। আমরা অনেকদিন ধরে প্র্যাকটিস করতেছি, সেক্ষেত্রে আমাদের স্যারেরা অনেক কিছুই আমাদেরকে বুঝাই দিছে কিভাবে খেলতে হবে। দলে তেমন ইনজুরি নেই, ফুটবলাররা শতভাগ প্রস্তুত থাকায় নির্ভর কোচ। সেই সাথে ম্যাচ বাই ম্যাচ জিতে শিরোপা চোখ টিম ম্যানেজমেন্টের। লাস্ট যে আমরা উজবেকিস্তানে যে এশিয়া কাপ টুর্নামেন্টে খেলেছি, সেখানে আমরা উজবেকিস্তান এবং জর্ডান এবং হংকং শক্তিশালী টিমের সাথে খেলেছি। আমি মনে করি যে সেখান থেকে তারা অনেক কিছুই শিখতে পেরেছে এবং অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে। সেটা আমি মনে করি যে এই টুর্নামেন্টের জন্য আসলে কাজে দিবে। আমাদের ফার্স্ট ম্যাচ থাকবে নেপালের সাথে, আমরা নেপালকে কিভাবে হারাবো সেটা নিয়ে সার্বক্ষণিক আমাদের খেলোয়াড়দের সঙ্গে আমরা মত বিনিময় করছি, মিটিং করছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সকল কর্মকর্তা তারাও কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন। নেপাল দলও সেরাটা দিতে মুখিয়ে আছে, কেননা জাতীয় দলের ৬ জন অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে তাদেরও। তাই তো সাম্প্রতিক সময়ের পারফরমেন্সে আত্মবিশ্বাস নিয়ে জয় দিয়ে আসর শুরুর প্রত্যয় নেপাল কোচের কণ্ঠেও। দেখুন, বাংলাদেশ দল ঘরের মাঠে সুবিধা কাজে লাগাতে চাইবে। তাদের ভালো কজন ফুটবলার রয়েছে, আমরাও সেরাটা দিতে শতভাগ প্রস্তুত। এদিকে দিনের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। দীপু, সময় সংবাদ, ঢাকা। সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। দাদা, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। যেটা আপনি আসলে এই নারী দলের সঙ্গে খণ্ডকালীন হলেও যুক্ত ছিলেন, এই অনূর্ধ্ব ১৯ যে দলটা, এটা তো নিশ্চয়ই আপনার স্টুডেন্টরা আছে। আপনি এই দলটাকে কিভাবে দেখেছেন, কি অবস্থায় আছে? ধন্যবাদ। আসলে এই দলটার সাথে আমি আনফর্চুনেটলি হলো ৪-৫ মাস কাটিয়েছি, কারণ খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। তো এই দলটা অনেক সম্ভাবনাময় একটা দল, আর বিশেষ করে অনেকে জাতীয় দলের খেলোয়াড় আমাদের, আপনারা জানেন যে এজ লেভেলে আমাদের যে খেলোয়াড়রা এখন খেলছে, আন্ডার-19 খেলবে, এরা বেশিরভাগই জাতীয় দলের সাথে সম্পৃক্ত। তো ৪-৫ মাস ওদেরকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে বলে আমি বলছি যে অসাধারণ একটা দল। এবং প্রত্যেকটা খেলোয়াড় যে ৪-৫ মাস আমি যখন ছিলাম, বিশেষ করে এশিয়া কাপ, উইমেন্স এশিয়া কাপ যেটা উজবেকিস্তানে হলো, এবং নেপালে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলেছি এবং হংকংয়ের সাথে একটা ম্যাচ খেলেছি। তো ওদের ওই দুটো ম্যাচ যদি ধরি আমরা, ইরান এবং জর্ডানের সাথে, মানে অত উঁচু দলের সাথে খেলার পর ওদের যে আত্মবিশ্বাস বেড়েছে, এবং অনেক ভালো দল ছিল, যে এশিয়ার খুবই শক্তিশালী দল দুটো দল। এবং পাশাপাশি আমরা নেপালের সাথে খেলেছি দুটো ম্যাচ এবং হংকংয়ের সাথে ম্যাচ খেলেছি। তো এখানে যদি আমি কম্পেয়ার করি এই টুর্নামেন্টে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট টিম। তো এখানে যারা আছে, মারিয়া, মনিকা, তারপরে অনেক খেলোয়াড় আছে, এখন নতুন স্বপ্না আছে, সোহাগী কিসকো, যারা ডেবু হবে আন্তর্জাতিক ম্যাচে আন্ডার-19 দেখতে পাবেন। তো ওদের কাছে কিন্তু প্রত্যাশাটা অনেক, কারণ আমাদের প্রত্যেকটা সেশন ছিল, আমি যখন ছিলাম, যে পল ইসমলির তত্ত্বাবধানে একদম পরোক্ষভাবে উনি খুব কাছ থেকেই দলটাকে পরিচালিত করেছেন, এবং ছোটন ভাই, লিটু ভাই যারা ছিল, এবং আমি নিজেও ছিলাম, যে এত পরিশ্রম করেছে। একটা প্রফেশনাল ফুটবল টিম, একটা প্রফেশনাল ন্যাশনাল টিমের যে ট্রেনিং সেশনগুলো সেভাবে সাজিয়েছিল তাদের জন্য, এবং তারা এই কঠোর পরিশ্রম করেছে দীর্ঘ এই করোনাকালীন সময় থেকে শুরু করে গত এই এশিয়া কাপ পর্যন্ত। এখন এই টুর্নামেন্টকে সামনে রেখে কিন্তু আমরা অনেক খেলোয়াড়কে তৈরি করছিলাম যে তারা আন্ডার-19 খেলবে। তো সৌভাগ্য হবে এখন অনেক খেলোয়াড়কে দেখতে পাবো এই টুর্নামেন্টের মাধ্যমে, যা আমাদের প্রত্যাশা যে এই টুর্নামেন্টে প্রথম ম্যাচটাই কিন্তু আমার কাছে মনে হয় যে ফাইনাল, বিশেষ করে নেপালের সাথে। আর আমার বিশ্বাস যে বাংলাদেশ যদি তাদের খেলোয়াড়রা যদি তাদের ফোকাস এবং টার্গেটটা ঠিক করে নেয়, যে
নেপালকে হারাতে পারে, আমার বিশ্বাস যে এই টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেই ধরনের ব্যাপারগুলি দরকার, ঘরের মাঠে খেলা, আপনিও বলছেন যে চ্যাম্পিয়ন ফাইট দিতে পারবে বাংলাদেশ দল, সব মিলিয়ে রিসোর্সটা কেমন দেখছেন দলটাকে? আমি একটু ডিটেইলে জানতে চাইবো। সেটা হচ্ছে অনেক খেলোয়াড় আছেন যারা জাতীয় দলের, তা বাইরেও যাদের নতুন বললেন, যতটুকু দেখেছেন, সব মিলিয়ে বাংলাদেশের যে নারী ফুটবলের যে একটা আমরা জোয়ার দেখছিলাম বেশ কয়েক বছর ধরে, সেই জোয়ারটা আছে কিনা বয়সভিত্তিক পর্যায়ে? অবভিয়াসলি আছে, কারণ আপনি যদি দেখেন যে করোনাকালীন সময় কিন্তু সব ফুটবল বন্ধ ছিল। এর বাইরেও যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু নারীদেরকে কিন্তু করোনাকালীন সময়ে ক্যাম্পে নিয়ে এসেছে, ট্রেনিং করিয়েছে। এবং সত্যি কথা যে আমাদের এখন যারা খেলবে হয়তো অনেক 6-7 জন খেলোয়াড় এই আন্ডার-19-এর সাথে নেই, কিন্তু এর বাইরে যারা আছে তারা ক্যাপাবল, এই টুর্নামেন্ট উইন করার জন্য ক্যাপাবল। এবং আমার বিশ্বাস যে তারা যদি কোচের নির্দেশনাগুলো ফলো করে, দীর্ঘ কষ্টগুলো করেছে, বিশ্বাস করবেন না যে এক একটা মেয়ে 13 থেকে 14 কিলোমিটার দৌড়িয়েছে, রানিং করেছে পার ডে, এবং খুব কাছ থেকে দেখা, এবং প্রত্যেকটা সেশন তৈরি হয়েছে যে আন্তর্জাতিক পরিমাণে যেভাবে খেলতে হয় সেই পরিমাণ অনুযায়ী কিন্তু প্রত্যেকটা সেশন তৈরি করেছে, এবং প্রত্যেকটা সেশনে কিন্তু অনেক কষ্টদায়ক ছিল। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যারা খুব কাছ থেকে যারা আমরা ছিলাম কোচিং স্টাফ, তো এদেরকে এই যে মানে সেশনগুলো তৈরি করেছে, তিনটা সেশন ছিল। সকালে আমরা গ্রাউন্ডেতে যেতাম, রানিং ছিল, উইথ দ্য বলে ছিল, এবং এরপরে জিম সেশন ছিল এবং যোগা সেশন ছিল। তো এই সেশনগুলো প্রত্যেকটা সেশনে অনেক কঠোর ছিল। তো আমার কাছে যেটা মনে হয় যে মারিয়া মান্ডারা অনেক এক্সপিরিয়েন্স, পাশাপাশি নতুন যারা খেলবে, সোহাগী কিসকো, স্বপ্না, প্রান্তি, আরও অনেক খেলোয়াড় আছে, ওদের কাছে কিন্তু প্রত্যাশাটা অনেক বেশি। এই জন্য আমি বলছি যে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটা যদি নেপালকে হারাতে পারে, আমার বিশ্বাস বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হবে এই টুর্নামেন্টে। গোলাম রব্বানী ছোটনের ট্রেনিং প্ল্যান খুব হার্ড হয়। আমরা ফুটবলারদের সঙ্গে এর আগে যখন কথা বলেছি, তার বলেছে স্যার অনেক বেশি ট্রেনিং করান, অনেক কঠোর পরিশ্রম করেন। টেকনিক্যাল জায়গাগুলোতে এই দলটার আসলে মানে শুধুমাত্র ন্যাশনাল টিম কিংবা আন্ডার-19 টিম এইটাই না, পুরো নারী ফুটবলের টেকনিক্যাল জায়গাগুলোতে আপনি কোন জায়গায় মনে করেন যে আরও কাজ করার দরকার আছে? দেখুন, আমাদের সবচেয়ে বড় জিনিস যে প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা স্পেশালিস্ট আছে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় যেমন স্ট্রাইকিং লাইনের জন্য কাজ করে, গোলকিপারের জন্য, আমি গোলকিপিং নিয়ে করেছি। তো আমার কাছে যে ছোটন ভাই দীর্ঘদিন ধরে কিন্তু এই জাতীয় দলের সাথে, ছোটন ভাই, লিটু ভাই, আমি হয়তো 6 মাস ছিলাম। তো কাছ থেকে দেখা যে প্রত্যেকটা সেশনে কিন্তু তৈরি করা হয় যে ওইভাবে যে কঠোর পরিশ্রম, এবং কিভাবে ওরা খেলবে আন্তর্জাতিক লেভেলে খেলার জন্য, কি ধরনের প্রত্যেকটা পজিশনিংটা কিন্তু অনেক বড় ইম্পর্টেন্ট আন্তর্জাতিক লেভেলে। তো মেয়েদেরকে কিন্তু সেভাবেই গড়ে তুলছে। তো ওই জন্যই বলছি যে ওরা যেই মাপের ট্রেনিং সেশনগুলো পেয়েছে, যে আমাদের ক্লাব লেভেলে অনেক ক্লাব এই ধরনের ট্রেনিং সেশন পায় না, সত্যি কথা বলে, যে ছেলেদের কথা বলি। তো ওই তুলনায় ওরা অনেক সৌভাগ্যবান এই ধরনের ট্রেনিং সেশনগুলো পাওয়ায়। আর এই জন্যই আমারও আত্মবিশ্বাস যে ওদের সাথে কাজ করতে পেরেছি, এবং সৌভাগ্যবান আমি যে ওদের প্রতি আত্মবিশ্বাস এই জন্যই বেড়েছে যে না, ওরা ক্যাপাবল এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার জন্য। শুধু ফোকাস এবং টার্গেট থাকতে হবে, আমরা প্রথম ম্যাচটা নেপালকে হারাবো। সবার আগে নেপালকে যদি হারাতে পারি, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ভুটান, আমার বিশ্বাস কোনো দলে দাঁড়াতে পারবে না যদি তাদের আত্মবিশ্বাস অনুযায়ী তাদের খেলাটা খেলতে পারে মাঠে। নেপাল আসলে অবকাঠামো বা সব দিক থেকে নেপাল সব ধরনের ফুটবল, ছেলেদের ফুটবল বলেন বা বলেন, তাদের একাডেমি লেভেলেও অনেক ভালো করছে। তাদের আসলে প্ল্যানিংটা কি, এবং বাংলাদেশ কি শিখতে পারে নারী ফুটবলে? দেখুন, ওদের ফিজিক্যালি একটু স্ট্রং, যদি দেখেন ফিজিক্যালি ওরা অনেক বেটার, এবং ওরা কিন্তু আপনি দেখেন ওদের যেই ফিজিক্যাল কন্ডিশন আমাদের মেয়েদের তুলনায় অনেক বেটার, সেদিক দিয়ে তারা এগিয়ে আছে। কিন্তু এখন আমরা কিন্তু আন্তর্জাতিক লেভেলে খেলছি, এখন শুরু করেছি, করোনাকালীন সময়ে কিন্তু এশিয়া কাপে খেলেছে। তো এখানে আত্মবিশ্বাসটা হলো সবার আগে, আর নিজেদের মাঠে খেলা। আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন, উইমেন্স টিম, সবাই কিন্তু বাংলাদেশের উইমেন্স টিমটাকে কিন্তু অনেকভাবে সাপোর্ট করছেন, যে দীর্ঘদিন ধরে ক্যাম্পে রাখা, খেলোয়াড়দের সুযোগ সুবিধাগুলো দেওয়া, এবং ভালো ট্রেনিং সেশনগুলো দেওয়া। এবং আপনি যদি দেখেন এই যে এশিয়া কাপ হলো, এই এশিয়া কাপে যে টিমের সাথে খেলেছে, বিশেষ করে জর্ডান এবং ইরান, দুটো দল যদি আপনি দেখেন এশিয়ার সবচেয়ে বেস্ট টিম, ওয়ান অফ দ্য বেস্ট টিম দুটো দলে। তো আমার মনে হয় যে এখান থেকে কিন্তু খেলোয়াড়রা অনেক কিছু শিখেছে যে কীভাবে খেলবে। আর দুটো ম্যাচ কিন্তু আমরা হয়তো 5 গোলে হেরেছি ইরান এবং জর্ডানের সাথে। এই কেন হেরেছি? শুধু সেট পিস থেকে আমরা হেরেছি, এবং ফিজিক্যালি আমাদের মেয়েরা অনেক শর্ট, যার জন্য অ্যাডও করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ এই করোনার মধ্যে অনেকটা সময় মানে নারী ফুটবলের
বয়সভিত্তিক ইন্টারন্যাশনাল কোনো টুর্নামেন্টে অংশ নেয়নি বাংলাদেশের জন্য। আপনি সেট পিসের কথা বলছিলেন, ওখান থেকেই আবার বলবো, প্লাস এই ব্যাপারটাও বাংলাদেশের জন্য একটু মানে একটু সমস্যা হবে কিনা। হ্যাঁ, আমি ওইটাই বলছি যে হ্যাঁ, দীর্ঘদিন হয়তো খেলা নাই আমাদের টিম, কিন্তু লাস্ট যে ট্যুরটা ছিল আমাদের এশিয়া কাপ, সেই ট্যুরে কিন্তু বেশিরভাগ কিন্তু আমাদের আন্ডার-19 খেলোয়াড়ও ছিল। তো ওই দিক থেকে কিন্তু আমাদের প্লেয়াররা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তো আর আমি সেট পিসের কথা যেটা বলছি যে অবশ্যই ফোকাস করতে হবে আমাদের খেলোয়াড়দের। এই সেট পিস থেকে কিন্তু আমরা গোলগুলো রিসিভ করছি, সেটা সব পর্যায়ে। হ্যাঁ, সব পর্যায়ে, ছেলেদের হোক মেয়েদের হোক। তো আমার মনে হয় এই জায়গাগুলোতে যদি কনসেন্ট্রেশন বেশি থাকে এবং নিজেরা যদি ভুলগুলো না করে, আমার বিশ্বাস যে আমরা ক্যাপাবল। জি, আপনি ভালো ফলাফলের আশা করছেন, আমরাও করি। একটা ব্যাপার একটু আনতে চাই, আন্ডার-19 নারী সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে আয়োজিত হচ্ছে, তেমন কোনো আসলে আয়োজনের কথা আমরা বাফুফে থেকেও শুনিনি, বা যেই স্টেডিয়ামে খেলা হবে সেখানেও আমরা যতদূর শুনেছি যে তেমন কোনো আয়োজন বা সাজানো তেমন কিছু করা হয়নি। এবং আপনার সাথে একটু আগে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে একাডেমির অনেক ফুটবলারকে নিয়ে সেখানেই আগামীকাল সকালবেলা অনুশীলন করানো হবে, সেখানে সাফের ভেন্যু সেটা না। দেখুন, আমি আপনাকে বলি, কমলাপুরে আমাদের একটা একাডেমি থাকে, কিন্তু ইন্টারন্যাশনাল লেভেল যখন খেলা হয় তখন কিন্তু কোনো কিছু হয় না, সব স্টপ থাকে। সো এখানে জাস্ট আমাদের মেয়েদের যে আন্তর্জাতিক খেলা, এটা কিন্তু অনেক দিন আগ থেকেই, আপনি হয়তো মনে করছেন যে যে কি বলে যে খেলার যে একটা আমেজ, সেই আমেজটার ব্যাপারে কিন্তু অলরেডি কিন্তু উইমেন্স এশিয়া কাপের এই উইমেন্স আন্ডার-19 ফুটবলের ব্যাপারে কিন্তু অলরেডি কিন্তু আপনার প্রেস কনফারেন্স হয়েছে বেশ কয়েকদিন ধরে। এবং আনফর্চুনেটলি প্রথমে কিন্তু অনেক দিন ধরে কিন্তু এটা শিওর ছিল না যে হবে কিনা, করোনাকালীন সময় ভেন্যুটা হবে কিনা। তো আমরা ভেন্যুটা হয়েছে, বাংলাদেশে হয়েছে, আমরা আয়োজন করতে পারছি। দেখুন, যখন খেলা হবে মাঠে আমেজটা থাকবে। অলরেডি কিন্তু আমাদের খেলা হচ্ছে আপনার কি বলে ছেলেদের খেলা হচ্ছে, লিগে টুর্নামেন্ট শুরু হয়ে গেছে। তো এই টুর্নামেন্টের পাশাপাশি কিন্তু আমাদের নারী ফুটবলটা হচ্ছে। তো এটা কিন্তু অনেক বড় ব্যাপার। সাপোর্টার বলেন সবাই কিন্তু বসে আছে নারী ফুটবলটাও দেখবে সাপোর্ট দেওয়ার জন্য। তো দর্শক কিন্তু অলরেডি কিন্তু আসছে, তারা কিন্তু জানে যে এই টুর্নামেন্ট হচ্ছে, এবং অলরেডি আমাদের ধরেন প্রেসে অনেক আসছে, মিডিয়া আসছে যে নারী ফুটবল হচ্ছে, খুব শীঘ্রই আমরা ম্যাচ খেলতে যাচ্ছি। তো অলরেডি সবাই জানে। তো এখানে কোনো কিছু জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। এবং সেইভাবে আয়োজনে অতটা আড়ম্বর না হলেও আমরা আশা করি যে দল যেন ভালো পারফর্ম করে মাঠে। দর্শক, অনূর্ধ্ব-19 নারী সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি প্রস্তুতি ম্যাচের খবর। আসর শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে শক্তিশালী জাপানের কাছে 4-1 গোলে হেরে গেছে বাংলাদেশ। জাপানের বিপক্ষে প্রথম কোয়ার্টারেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের 5, 10 ও 11 মিনিটে 3 গোল করে নিজেদের শক্তির জানান দেন আকারি তাকাহাশির দল। 3 গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে গোবিনাথন কৃষ্ণমূর্তির দল। তবে প্রথম কোয়ার্টারে 3-0 পিছিয়ে থেকে মাঠ ছাড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে নিজেদের কিছুটা গুছিয়ে নিয়ে লড়াইয়ে নামে দল। এই কোয়ার্টারে জাপানের কাছ থেকে একটা পেনাল্টি কর্নারও আদায় করে নেয়, তবে সেটা হিট করতে ব্যর্থ হয় বাংলাদেশের খেলোয়াড়। স্বাগতিকরা ভুল করলেও জাপান দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচে তাদের চতুর্থ ও শেষ গোলটি তুলে নেয়। তৃতীয় কোয়ার্টারে দারুণ খেলেন জিমিরা। রক্ষণভাগ সামলে আক্রমণের ছক কষে দল, তাতে সফলও হয়। পিসি থেকে গোল করে ব্যবধান 4-1 নিয়ে যান খোরশেদুর রহমান। ম্যাচ হারলেও অখুশি নন বাংলাদেশের কোচ গোবিনাথন কৃষ্ণমূর্তি। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। অন্যদিকে জাপানের 2013 সালে টুর্নামেন্টের তৃতীয় আসরে রানার্স আপ হওয়ার কীর্তি আছে। ব্যাংকিং পেশায় সম্পৃক্ত ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত ব্যাংকার্স চ্যাম্পিয়ন্স ট্রফি BCTর দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয়েছে সিটি ব্যাংক লিমিটেড। শুক্রবার ফাইনালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংককে 3 উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে তারা। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রথমে ব্যাট করে 8 উইকেটে 138 রান করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। দলের পক্ষে সর্বোচ্চ 43 রান করেন দেবাশিস, আর ইমরানের ব্যাট থেকে আসে 35 রান। সিটি ব্যাংকের পক্ষে প্রিয়ম নেন 3 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে 1 ওভার আর 3 উইকেট হাতে রেখে শিরোপা নিশ্চিত করে সিটি ব্যাংক। 32 রানে অপরাজিত থেকে ফাইনাল সেরার পুরস্কার জেতেন আল আমিন। মামুন করেন 26 রান। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। চ্যাম্পিয়ন দলকে 5 লাখ ও রানার্স আপ দলকে প্রাইজ মানি হিসেবে দেওয়া হয় 3 লাখ টাকা। এদিকে বোল পর্যায়ে
শিরোপা জিতেছে ইস্টার্ন ব্যাংক ও প্লেট পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী ব্যাংক লিমিটেড। গাজীপুরে অনুষ্ঠিত হলো 25 কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা, যাতে অংশ নেন দেশ বিদেশের 300 দৌড়বিদ। আয়োজকরা বলছেন, স্বাস্থ্য সচেতনতা এবং সুশৃঙ্খল বাংলাদেশ বিনির্মাণেই তাদের এমন উদ্যোগ। জুনায়েদ রুবেলের ক্যামেরায় রাজিবুল হাসানের রিপোর্ট। বিজয়ের মাস, হাতে লাল সবুজের পতাকা। এই তো এক বাংলাদেশ যেখানে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলার শপথ প্রতিটি অন্তরে। হাতে হাত, পায়ে পা মিলিয়ে স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে সুশৃঙ্খল জাতি গঠনে তাদের এমন প্রচেষ্টা। শুক্রবার ভোরের আলো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভুরুলিয়ায় অনুষ্ঠিত হলো গাজীপুর 25 কিলোমিটার ম্যারাথন। আব্দুল মজিদ স্কুল থেকে পাজুলিয়া দৃষ্টিনন্দন সড়কে 10 ও 25 কিলোমিটার ক্যাটাগরিতে চলে প্রতিযোগিতা। এতে বিদেশি সহ 300 নারী পুরুষ অংশ নেন। তারা বলছেন, আয়োজনের নানা গুরুত্বের কথা। এই ইভেন্টে আজকে আমি 10 কিলোমিটারে অংশগ্রহণ করেছি। আমি 10 কিলোমিটারে আজকে চ্যাম্পিয়ন হয়েছি। সো ম্যারাথনটা আসলে আমাদের জন্য খুবই দরকার, মানে রানিংটা, এবং বাংলাদেশে আপনার এখন খুব ভালোভাবে এটা খুব অগ্রসর হচ্ছে। খাবারটা খাচ্ছি সেটা যেন অর্গানিক ন্যাচারাল হয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রসেসড ফুডগুলো বাদ দিব। আর একটা বিষয় হচ্ছে যে আমরা দৌড়ানোর সময় নিজের সেফটিটা খেয়াল রাখবো। যুব সমাজকে নেশাতে ফিরে আনার জন্য, অর্থাৎ সকাল সকাল ঘুমতে ওঠার জন্য যে ব্যবস্থাটা করেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। তরুণদের উৎসাহিত করতে রেজিস্ট্রেশন ছাড়াই 6 কিলোমিটার ইভেন্ট রাখা হয়েছিল জানিয়ে আয়োজকরা বলছেন, স্বাস্থ্য সচেতনতাই মূল উদ্দেশ্য। পরিবেশ এবং সুস্বাস্থ্যের জন্য এই রানিং ট্র্যাকে মানুষ চলে আসে, একটা ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে সবসময় থাকে। সবার শরীরের সুস্বাস্থ্যতার জন্য আমরা এবং ভালো থাকার জন্য এই জিনিসটা করেছি। বিশ্বব্যাপী জনপ্রিয় ম্যারাথন শীতে পায় বাড়তি মাত্রা। এই ম্যারাথনে নারী পুরুষ চ্যাম্পিয়ন সহ 12 জনকে আর্থিক সম্মাননা দেয়া হয়। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। নওগাঁয় হয়ে গেল শক্তি, বুদ্ধিমত্তা ও কৌশলের খেলা কাবাডির প্রতিযোগিতা। যুব, নারী ও পুরুষের এই প্রতিযোগিতা দেখতে ঢল নামে নানা বয়সী মানুষের। প্রতিপক্ষের দুর্গে হানা দিয়ে নিজ ঘরে নিরাপদে ফেরা ও অপরকে ঘায়েল করার কসরত দেখে মুগ্ধ হয় দর্শনার্থীরা। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে সুস্থ ধারার খেলাধুলায় ফেরাতে এই আয়োজন। রকিবুল ইসলামের ক্যামেরায় নওগাঁ থেকে MR রকির রিপোর্ট। অগ্রহায়ণের রোদ ঝলমল পরন্ত বিকেল। শুক্রবারের অবসরের এই বিকেল মাতিয়ে তুলতে নওগাঁর ATM মাঠে আয়োজন করা হয় যুব, নারী ও পুরুষের কাবাডি প্রতিযোগিতা। শক্ত দম নিয়ে প্রতিপক্ষের দুর্গে হানা দিয়ে নিজ ঘরে ফিরে আসার নান্দনিক কসরত তুলে ধরে খেলোয়াড়রা। প্রথম পর্যায়ে লাল সবুজ জার্সিতে লড়াই নামে যুব নারীর দল। বুদ্ধি, কৌশল আর দৈহিক শক্তিতে একে অপরকে ঘায়েল করার চলে তীব্র প্রতিযোগিতা। খেলার দ্বিতীয় ইনিংসে যুব দল মাঠে নেমেই জয়ের মালা ছিনিয়ে আনতে দুপক্ষের ছিল আক্রমণ ও পাল্টা আক্রমণ। দুদল যুবকদের হাড্ডাহাড্ডি লড়াই চলে 40 মিনিট। যুব ও নারী পুরুষের তীব্র প্রতিযোগিতার এই খেলা দেখে আনন্দে মাতে দর্শনার্থীরা। মোবাইলের চাইতে আমাদের জাতীয় যে একটা হাডুডু খেলা, এই কাবাডি খেলাটা আমাদের জন্য অনেক প্রয়োজন। আমাদের বাবা দাদাদের মুখে শুনছি, কিন্তু এই খেলাটা আমরা এখন নতুন প্রজন্ম এটা আমরা নিজেভাবে দেখতে পাচ্ছি। এটা আমাদের কাছে বড় পাওয়া। শত বছরের পুরনো এই খেলা ধরে রাখতে উচ্চতর প্রশিক্ষণ সহ সরকারি পৃষ্ঠপোষকতার দাবি খেলোয়াড় ও প্রশিক্ষকদের। এই খেলাটা খেললে আমরা ফেসবুক, ইউটিউব এবং মাদক দ্রব্য থেকে বিরত থাকতে পারবো। আরো বেশি প্রশিক্ষণ দরকার, সহযোগিতা দরকার, যাতে আমরা সামনে আরো ভালো এগিয়ে যেতে পারি। আমাদের নেক্সট টাইমে ভালো করার জন্য একটা প্রশিক্ষণের দরকার, মহিলা টিম বানানোর জন্য। আরো যাতে খেলে স্বর্ণ পদক অর্জন করে গোটা বাংলাদেশের মধ্যে, এটা আমি আশা করি। তরুণ প্রজন্মকে মাদক ও প্রযুক্তি নেশা থেকে সুস্থ সংস্কৃতি চর্চায় ফেরাতে কাবাডির মতো গ্রামীণ খেলাধুলার আয়োজন বাড়ানোর তাগিদ আয়োজক ও বিশিষ্টজনদের। এই প্রজন্ম এই খেলাটার নাম ভুলে গেছিল, তারা এই খেলাটা চিনতো কিনা বা খেলা জানতোই না। তো আজকের এই খেলাতে অন্তত এই প্রজন্ম একটা এই খেলাটা উপভোগ করছে। উদ্যোগপুরের শহরে সহকারে বাচ্চারা খেলছে, স্কুলের বাচ্চারা, তারপরে যুবকরা খেলছে। আমার মনে হয় যে আর একটু আমাদেরকে আগাতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে IGP কাপ এই কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে 16 ডিসেম্বর। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। জয়পুরহাটে অনুষ্ঠিত হয়ে গেল আন্তঃজেলা কারাতে প্রতিযোগিতা। সিতো রিও কারাতে দো কিউকাই অব বাংলাদেশ আয়োজন করে এই টুর্নামেন্টের। শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি শারীরিকভাবে দৃঢ় করতে বিজয়ের মাসে আয়োজন বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। আগামীতে নিয়মিত টুর্নামেন্টটি আয়োজনের আশ্বাস তাদের। জয়পুরহাট থেকে শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে নানা উদ্যোগ নিচ্ছেন বিশ্বকর্তারা। তবে শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশ নিয়ে কয়জন ভাবেন? সেই ভাবনা থেকেই জয়পুরহাটে শিশু কিশোরদের নিয়ে আয়োজন করা হয়েছে কারাতে প্রতিযোগিতা। সিতু রিও কারাতে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে, যেখানে অংশ নিয়েছে বিভিন্ন জেলার 8টি দল। দীর্ঘদিন থেকে নিজ জেলায় অনুশীলন করে তারা এখন বড় পরিসরে প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত খেলোয়াড়রা। আমরা মেয়েরা নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে চাই, এই জন্যই আমাদের কারাতে শেখা। অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে অনেক আনন্দিত বোধ করছি এবং এই ধরনের অংশগ্রহণের মাধ্যমে আমি আন্তর্জাতিক পর্যায়ে যেন যেতে পারি, এটা আমার আশা। আমরা এখানে এসে উচ্ছ্বসিত। আমরা চাই যে প্রতি বছর এভাবে বিভিন্ন জেলায় আন্তঃজেলা প্রতিযোগিতা অংশগ্রহণ করা হোক। শিশু কিশোরদের স্মার্টফোন সহ নানাবিধ অপরাধ থেকে মুক্ত রাখতে এবং ঘরের বাইরে সন্তানদের নিরাপদ রাখতে কারাতেতে আগ্রহী হচ্ছেন অভিভাবকরা। এ সময় মফস্বল থেকে উঠে আসা শিশুরা জাতীয় পর্যায়ে বৈষম্যের শিকার হন বলেও অভিযোগ করেন তারা। বাচ্চারা বাসায় খুব স্মার্টফোনে আসক্ত হয়ে যাচ্ছে, আর এই জন্যই আমার মেয়েকে এখানে দেওয়া, যাতে সে একটা আত্মনির্ভরশীল এবং আত্মরক্ষার্থে নিজেকে তৈরি করতে পারে। ন্যাশনাল পর্যায়ে ঢাকাতে খেলতে যায়, তখন আমরা বুঝতে পারি যে গুরুত্বের কম বেশি করা হয় যারা ঢাকার প্লেয়ার আর যারা মফস্বলের প্লেয়ার। আমি অনুরোধ করব এটা যেন সমান দৃষ্টিতে দেখা হয়। আমরা বিশ্বাস করি যে ক্রীড়াঙ্গনের মাধ্যমেই একজন শিশু তার ভবিষ্যতের যে উদ্দেশ্য, ভবিষ্যতের যে দিক নির্দেশনাগুলো জীবনের জন্য প্রয়োজন, সেগুলো অর্জন করতে পারবে। এমন মনোমুগ্ধকর আয়োজনে সন্তোষ প্রকাশ করে আগামী বছর থেকে পৃষ্ঠপোষকতার আশ্বাস দেন স্থানীয় জনপ্রতিনিধি। আগামী দিনে যদি এরকম আয়োজন করা হয়, আমার জেলা পরিষদ আছে, জেলা পরিষদ থেকে আমি সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি পৃষ্ঠপোষকতাও করতে রাজি আছি। 2 দিনব্যাপী প্রতিযোগিতায় স্বাগতিক জয়পুরহাট ছাড়াও রংপুর, কুড়িগ্রাম, পাবনা, নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেটের 120 জন প্রতিযোগী অংশ নিয়েছে। সময় সংবাদ, জয়পুরহাট। চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়ে গেল স্বপ্ন পূরণ ফুটবল লিগের ফাইনাল খেলা, যেখানে ওই ফুটবল একাদশকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। চুয়াডাঙ্গা আলোকদিয়া আকন্দবাড়িয়া মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরু থেকেই থাকে টান টান উত্তেজনা। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধের খেলায় উভয় দল আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলা চালিয়ে যায়। ম্যাচের 83 মিনিটে শেখ রাসেলের পক্ষে জয়সূচক গোলটি করেন মিরাজ। 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল ক্রীড়া চক্র। এদিন খেলা দেখতে কয়েক হাজার দর্শক মাঠে হাজির হন। দর্শকরা করতালি দিয়ে এ সময় খেলোয়াড়দের উৎসাহ দেন। দু দলেই বিদেশি খেলোয়াড় অংশগ্রহণ করে। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শেখ রাসেলের মিরাজ ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন ওই ফুটবল একাদশের মিথুন। ফাইনাল খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য সোলাইমন হক জোয়ারদার। এ সময় উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সদস্যরাও। দেশ বিদেশের প্রায় 600 গলফারকে নিয়ে আয়োজন করা জেমকন ভিক্টরি ডে গলফ টুর্নামেন্ট 2021 সমাপ্ত হয়েছে, যেখানে পুরুষদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের তাসনিম কারার। টুর্নামেন্টের রানার আপ হন মেজর জেনারেল রাশেদ আমিন। ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে শেষ দিনে সেনাবাহিনী প্রধান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল SM শফিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। 8 থেকে 10 ডিসেম্বর পর্যন্ত 3 দিন ব্যাপী টুর্নামেন্টে দেশি বিদেশি প্রায় 600 জন গলফার অংশগ্রহণ করেছেন। নারী বিভাগে চ্যাম্পিয়ন হন গলফার তাসলিমা ইউসুফ। শেষ হলো টিম বিডিসির 1600 কিলোমিটার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অ্যাটেম্পট রিলে সাইক্লিং ইভেন্ট। 48 ঘন্টায় বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে পদকজয়ী 4 সাইক্লিস্ট মিলিতভাবে এই দূরত্ব অতিক্রম করেছেন। গত 8ই ডিসেম্বর রাজধানীর 300 ফিটের অদূরে পূর্বাচল 27 নম্বর সেক্টরের জয়নুল আবেদিন চত্বর থেকে শুরু হয় আয়োজন। নিজেদের আঁকা একটি ম্যাপ অনুসরণ করে মোট 941 চক্কর দিয়েছেন তারা। এর আগে গিনেস বুকের নিয়ম মেনে যে রাস্তায় সাইকেল চালানো হয় তার সার্ভে করানো হয়েছে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে। এরপর 4 ঘন্টা অন্তর অন্তর বিচারকদের তত্ত্বাবধানে শেষ করা হয়েছে একটি মিশন, যার প্রতি পদে পদে রাখতে হয়েছে ভিডিও ফুটেজ। গড়ে 35 কিলোমিটার গতিতে সাইকেল চালিয়েছেন একজন সাইক্লিস্ট। বিজয় দিবসে বিশ্ব রেকর্ড করবার তাগিদ থেকে এই মিশনে
সাইক্লিস্টদের সঙ্গে যোগ দেয় ডাবর হানি এবং ডাবর গ্লুকোজ ডি। ইভেন্ট শেষে এখন পুরো পরিসংখ্যান পাঠানো হয়েছে অলিম্পিক কমিটির কাছে। দ্রুতই এই রেকর্ডের ভাগিদার বাংলাদেশ হবে বলে আশা করছেন তারা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।